নূরকে কিভাবে নেতা বানানো হয়েছিল মনে আছে? যে ডাকসুর নির্বাচনের জন্য বছরের পর বছর ধরে আন্দোলন চলছিল, কিন্তু সরকার সেই দিকে কোনো মনোযোগ দেয় নাই। সেখানে হঠাৎ করিয়া ডাকসুর নির্বাচন দেওয়া হইলো। কোটা আন্দোলনের বিষয়টা নিয়ে সরকারের খেলাটা যে পাতানো ছিল তা কিন্তু এখন পরিষ্কার। প্রথমে আন্দোলন করে কোটা সংস্কারের বিষয়টাকে কোটা বাতিলে পরিণত করা হয়েছে, এখন আবার আদালতের রায় ফেরত আনা হয়েছে। ফলে আগে যে বিষয়টা নিয়ে ব্যাপক আন্দোলন করা হয়েছে তা এখন আবার ফেরত আসাতে আগের মতো ব্যাপক আন্দোলন আর হবে না, হইতেছেও না। এইটা ছিল সরকারের কৌশল। আর কোটা লাগবে, তা না হলে লীগের ক্যাডার ভারতীয় রয়্যাল লোকজন প্রশাসনে ঢুকবে কেমনে? কোটা একটা অন্যায্য ব্যবস্থা আসছে, তাই এটা নিয়ে আন্দোলন হবেই, সরকার জানতো। তাই নিজের রুহানি পুত্রকে দিয়ে আন্দোলন করায় তারে বিজয় হিসাবে দাঁড় করানো হয়েছে, পরে ভিপি বানানো হয়েছে। তারপরে পুত্র হিসাবে হাজির করিয়া কালাদানি ক্ষমতার হাতকে আরো লম্বা দেখানোর নীতি নেওয়া হয়েছিল। এখন তার নির্বাচন নাই। ডাকসুর নির্বাচনে নূরকে কিভাবে জেতানো হয়েছিল সেই সময় ছাত্র দলের প্রত্যেকটা নেতা কর্মী জানে। নূর তো কোটা আন্দোলনের নেতা ছিল না প্রথমে, ওটা তো পরে ইম্পোজ করা হয়েছে। আর নূর যারা ধাপ্পাবাজ তা কিন্তু ছাত্র দলের নেতারা প্রথম থেকে বলছিল। যাই হোক, এরপরে তাকে দল করতে দেওয়া হলো, তাকে একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে সেট করার আয়োজনও কিন্তু ছিল, দেখেন। এবং সে 300 আসনে ফাইট দিবে কইছিল। তারপরে যখন দেখছে এত তাড়াতাড়ি সুলতান মনসুর হওয়া ঠিক হবে না, চুলে আরেকটু পাক ধরা দরকার, আরো বিপ্লবী ইমেজ তৈরি করা দরকার, তখন দামি নির্বাচনে নূর যায় নাই। কিন্তু সে যে যাবে সে কথা অনেককেই বলছে। সে যে যাইতে চায়, প্রচুর টাকা লাগে, এত টাকা কই পাবো, সরকার আমারে টাকা দিবে বলছে। এই কথা বলছে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুকে, এই কথা বলছে আসিফ নজরুলকে। ওনারাই বলুক বলছে কিনা, তার কাছে গেছে কিনা যে আমি নির্বাচনে যাইতে চাই। মুজিবুর রহমান মঞ্জু বলছে যে আসিফ নজরুলের কাছে যান, উনি সিনিয়র মানুষ, ওনার কাছে শুনেন। আসিফ নজরুল নিষেধ করছে, তাই যায় নাই। এটার এখন বিরাট ক্রেডিট হিসাবে প্রচার করতেছে। যাই হোক, নূরকে কাটালানি মানে ভারতের প্রেসক্রিপশন মতো তৈরি করা হয়েছে, সোজা হিসাব। এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই। সেই সময় ভারত দরদি বিবিসি বাংলা নিউজ গুলো দেখলেই বুঝবেন, তাদের শিরোনামগুলো খেয়াল করলেই বুঝবেন। আপনি দেখেন কেমনে তারা বিবিসি নেতা বানাইছে। বিবিসি কার পারপাস সার্ভ করে? বিবিসিতে কে ছিল ওই সময়? পুরা খবর পড়তে চাইলে পড়তে পারেন, তবে একটা লাইনে বিষয়টা পরিষ্কার। বিবিসি কি লিখতেছে? বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন রাজনীতির মাঠে ঘর হাজির, তখন নূর ক্রমাগত হামলার শিকার হয়ে জায়গা ছেড়ে দেননি। কি প্রশংসা! মানে হচ্ছে ক্যাম্পাসে যাতে ছাত্র দল কোনোভাবে জায়গা করে নিতে না পারে, তাই নিজেদের পালিত বিরোধী শক্তি হিসেবে নূরকে নিয়মিত মাইরের উপরে রেখা ক্যাম্পাসে নিজেদের রাজত্ব ধরে রাখা এবং বিরোধী ম্যান্ডেট নূরের দিকে ধাবিত করা ছিল কৌশল। সেটা সফল হয়েছিল। এটাই ছিল নূরের উত্থানের পিছনের মূল রাজনীতি, এটাই ছিল নূরের উত্থানের পিছনের মূল কৌশল। বিরোধী সমস্ত সমর্থন নূরের দিকে ধাবিত করা, এটা সফল হয়েছে। ক্যাম্পাসে লীগ ছাড়া আর কোনো অবস্থান ছিল না, এখনো নাই, এখন নূরও নাই। এরপরে নূর দল গঠন করে ফেলে, তারপরে রেজা কিবরিয়াকে দলে ভিড়ে চমক সৃষ্টি করে, কিন্তু অল্প কয়েকদিন পরে রেজা কিবরিয়া বুঝতে পারে যে সে ভুল জায়গায় পা রাখছে। তারপরে কোন রকম ইজ্জত নিয়ে শুয়ে পড়ছে। রেজা কিবরিয়া নূরকে নিয়ে কি বলছিল আসেন শুনে আসি। যতই চেঁচামেচি করুক না কেন সরকারের বিরুদ্ধে, সরকারের ইন্ধনে অনেক কিছু সে করে। সরকার 2 কোটি টাকা দিবে নির্বাচনের জন্য, আর ওকে 1 কোটি টাকা দিবে। এটা আপনি কনফার্ম করতে পারেন মেজর আফসারির সাথে, আমার পাশেই বসে আছেন, উনি এটাতে বলতে পারেন। সো ওনাকে এই অফারটা দিয়েছে, আপনি রাজি হয়ে যান। প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত সে কনফার্ম করলো যে একাধিকবার নুরুল হক নূর দেখা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে, কিন্তু নূরকে অ্যারেস্ট করা হয়নি, কোনো জিজ্ঞাসাবাদও করা হয়নি এই ব্যাপারে। এটা খুব রহস্যজনক। এছাড়াও নূরের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে বোঝাপড়ার ঘাটতি নিয়ে তখন থেকে কিছু মানুষ প্রশ্ন তুলছিল, তাকে নিয়ে অনেকগুলো কলামও লেখা হয়েছিল। দেখেন, আরে প্রথম আলো লিখছিল যে নুরুল হক নূরের বিরুদ্ধে তার নিজের দলের মধ্যে থেকে যতগুলো অভিযোগ করছে তার মধ্যে প্রধান অভিযোগ হলো 2টা। একটা হলো দলের জন্য চাঁদা হিসেবে অর্থের বিশ্বাসযোগ্য হিসাব তিনি দিচ্ছেন না, আর একটা হলো ইসরায়েলি নাগরিক মেহেদী সাফাদির সাথে তিনি গোপন বৈঠক করছেন। রাজনীতি একটা মরালিটির জায়গা, এটা নৈতিক জায়গা। জগতের মধ্যে অন্যতম ধ্রুব সত্য হইল যিনি আর্থিকভাবে স্বচ্ছ না, মোটা দাগে তিনি মানুষ হিসেবে সরল না। আর্থিক অনিয়মের অভিযোগ ওঠা মাত্রই নুরুল হক নূরের পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল, কিন্তু দেখা যাচ্ছে এই বিষয়ে তিনি গতানুগতিক রাজনীতিকের মতোই বায়ের বাসায় ডাইনে রুখে খুব সতর্কভাবে জবাব দিচ্ছে। সোজা কথা জবাব না দিয়ে প্রসঙ্গ অন্যদিকে ঘুরে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে নূর কেমন তোতলাচ্ছিল দেখেন একটু শুনুন। দুবাই সান হোটেলে কয়েকটি গাড়িতে করে গিয়ে 7 জনের টিম নিয়ে গিয়ে 2 জন আলাদা করে গিয়ে কোথাও কারোর সঙ্গে দেখা করেছিলেন? না, এটা একেবারেই মিথ্যা কথা। যে এই যে আপনার নাম বলেছেন, এই হোটেলের নাম আমি শুনি নাই, আর এরকম কারোর সাথে আমার সাথে দেখাও হয়নি। প্রবাসী অধিকার বা এই আর্থিক যে বিষয়টি নিয়ে বা অন্যান্য যে রেজা কিবরিয়া ভাই অভিযোগ করেছে, আমি প্রথমেই আপনাকে বলেছি, দেখেন অভিযোগটা সে কোন সময় করেছে, যখন দল থেকে তার বিরুদ্ধে অনাস্থা এনে আমরা অপসারণের প্রক্রিয়ায় আগাচ্ছি। দলে থাকা অবস্থায় বা এই প্রক্রিয়ার আগে, মানে 18 তারিখের আগে তিনি কিন্তু এ নিয়ে মিডিয়াতে একটি টাটুস বলেন নাই, কারোর সাথে শেয়ার করেন। আপনি খালেদ মহিউদ্দিনও জানেন নাই, কোনো পত্রপত্রিকা জানেন। তাহলে এতদিন তিনি কেন বলেন নাই? যদি এরকম আপনার বিরুদ্ধে আমি আনতে পারি নূর, আপনার সঙ্গে আমার কথা হয়েছে, আপনার সঙ্গে অনেক সাংবাদিকের কথা হয়েছে, আপনি রেজা কিবরিয়া নিয়ে কোনোদিন এই ট্যাটু কোনো কিছু কি করেছেন? জি অবশ্যই। আপনি এই যে ইনসাফ কমিটি কিংবা শওকত মাহমুদকে তো বিএনপি বহিষ্কার করেছে, এটা কিন্তু একেবারে দৃশ্যমান একটা প্রক্রিয়া ছিল, যে যেখানে শুধুমাত্র অন্য কোনো রাজনৈতিক দলের নেতা এনগেজ না, শুধু রেজা কিবরিয়া এখানে যেত, আরো অনেকে শুরুর দিকে এনগেজ ছিল, তারা সরে গেছে। কাজে এটা একটা দৃশ্যমান প্রক্রিয়া ছিল। তোতলানো দেখে বোঝা যায় না ঝামেলা হ্যাজ। নূরের রাজনীতি পুরোটাই কিসের উপরে দাঁড়ায় আছে?
তার দলে কোনো রাজনৈতিক ঘোষণাপত্র ইস্তেহার জনগণের মধ্যে প্রচার করে কোনো রাজনীতি গড়ে তুলতে দেখছেন? নতুন চিন্তা বা তৎপরতা দেখছেন? বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক কোন আয়োজন উদ্যোগ দেখছেন? এমনকি রাজপথে কোনো প্রতিরোধ গড়ে তুলতে দেখছেন? মানে পুলিশের সাথে মারপিট গ্যাঞ্জাম আছে কোনো? নাই। বিএনপির হয় না, জামাতের হয় না। একটা জায়গায় হয়েছে ধস্তাধস্তি, তাও এই বছরে জানুয়ারি মাসে। পরে মিছিল না করে একটা সংক্ষিপ্ত সমাবেশ করছে। আর একটা খুঁজে পাইছিলাম, এই যে বিভিন্ন জেলায় জেলায় ওই ব্যানার ট্যানার কেড়ে নিছিল, এই আর কি। এই হইতেছে পুলিশের সাথে সংঘাত, সংঘর্ষ, রাজপথে লড়াই, বক্তৃতা দেওয়া ছাড়া, আর মাঝে মাঝে কিছু লোক নিয়ে মিছিল করা ছাড়া আর কিছু করছে? তাহলে কিভাবে নতুন রাজনীতি গড়ে তুলবে? খালি বিকাশ অ্যাকাউন্ট খুলে গেলে নতুন রাজনীতি গড়ে তোলা যায় না। রাজনীতি একটা বিজ্ঞান, এর যেমন অনেক সৃজনশীল বিষয় আছে, এর কিছু কাঠামোগত বিষয় আছে, মানে কিছু নিয়ম কানুন আছে। এসবে কোনো কিছু ফলো করতে দেখছেন? এ দলের রাজনৈতিক মতাদর্শ কি কেউ জানে? মাঠের ইস্যু ভিত্তিক পেটি বা ক্ষুদ্র স্বার্থ থেকে শুরু করে আন্দোলন দিয়া এটা রাজনৈতিক দল দাঁড়াইতে পারে না। যখন যেটা মাঠের চটুল কথা, সেই জিনিসটা এসে কয়া দিয়া, এটাই রাজনীতি। রাজনীতি করতে হলে দরকার হয় রাজনৈতিক দর্শন। কাঁঠাল রানীকে আম্মা টাকা ছাড়া আর বিকাশে টাকা নেওয়া ছাড়া নূরের তো কোনো রাজনৈতিক দর্শনের কথা আমরা জানি না। হ্যাঁ জানি, ওই যে হিন্দু মানুষটা বিশ্বাস করা যায় না, এটা একটা সলিড রাজনীতি। রাষ্ট্র কারে বলে, কেমনি ইনস্টিটিউট তৈরি করতে হয়, কেমনি অর্থনীতি আগাইতে হয়, কেমনি আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করতে হয়, দেশের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, পররাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থনীতি, কৃষি, শিল্প কেমন হবে ওই জানে? বলতে পারবে? দুনিয়া কই দাঁড়ায় আছে এটা সে জানে? দুনিয়ার সামনে কি চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ কেমনে আগাবে ও জানে? এই যে জেনারেটিভ এআই, এখন মানুষের চাকরি চলে যাবে। এই দুনিয়ায় 18 কোটি মানুষের দেশ কিভাবে চলবে কোনো বিন্দু মাত্র ধারণা আছে? শেখ মুজিবও মাথা মোটা ছিল ওর মতোই, কিন্তু মুজিবের সাথে কাজ করছে অনেকে। ওর সাথে কে কাজ করবে? ও তো কারোর সাথে কাজ করতে পারে না, নিজের দলকে একসাথে রাখতে পারে না, রেজা কিবরিয়াকে রাখতে পারলো না। আবার জোনায়েদ সাকি গণসংহতি, রাষ্ট্রচিন্তা ওদের সাথে ঐক্য করছিল, সেটাও রাখতে পারেনি। ও বলতে পারবে আগামী রাষ্ট্র কেমন হবে? ফলে এইটা কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এমনিতেও নাই। মাঝখান থেকে জনগণের আন্দোলনের ভিতর থেকে ফাও বিপ্লবী জোশ তৈরি করা, ফ্যাসিবাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে অ্যাসাইনমেন্ট নিয়ে নূর তার ক্যারিয়ার শুরু করছিল, সেটা এখন উদাম হওয়াতে আন্দোলন আরো দৃঢ় হবে। ভেতরের শত্রুকে চিহ্নিত করার স্বার্থ ছাড়া এ বিষয়ে কথা বলার আমার আর অন্য কোনো স্বার্থ নাই। তাইলে এখন আমাদের কাজ কি?